যুদ্ধের অস্ত্র বানানোর ঘোষণায় তাক লাগালেন পুতিন। যুক্তরাষ্ট্র আর ইউরোপে আতঙ্ক, কেন ভীতি ছড়াচ্ছে মস্কোর পসাইডন? মৃত্যুনগরী আল ফাশের ছেড়ে পায়ে হেঁটেই ছুটছেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত সুদানিরা। পতন ধরেছে লাশের স্তূপে, কে থামাবে গণহত্যা? দখলদার বাহিনী পিছু হটলেও নয়া শত্রু মুখোমুখি গাজাবাসী। একটি রুটি কিনতেও লাগছে মোবাইল ব্যাংকিং, কেন এই দুরবস্থা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। শেষ যুদ্ধাস্ত্র বা আর্মাগেডনের খবর দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বজুড়ে নয়া আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মস্কো। খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পসাইডনের পরীক্ষা সফল হয়েছে। এর আগে অজেয় ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের পরীক্ষাতেও সফল হয়েছে মস্কো। পৃথিবীকে নানা মাত্রায় ধ্বংস করার ক্ষমতার কারণে এ সকল অস্ত্রকে শেষ যুদ্ধের অস্ত্র বলে থাকেন সমর বিশারদরা। পসাইডনের বিশেষত্ব কি? কেন এই অস্ত্রের সফলতায় আতঙ্কে কাঁপছে বিশ্ব? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রাশিয়া সফলভাবে পসাইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা জানিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দিতে সক্ষম। পসাইডনকে অনন্য এক অস্ত্র আখ্যা দিয়ে পুতিন বলেছেন, এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই। প্রাচীন গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পসাইডনের নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে এটি মূলত পারমাণবিক ক্ষমতা সম্পন্ন টর্পেডো ও ড্রোনের সংমিশ্রণ। রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ আইন প্রণেতার ভাষায়, পুরো একটি রাষ্ট্রকে বিকল করে দিতে সক্ষম পসাইডন। সমর বিশ্লেষকরা জানাচ্ছেন, 2018 সালে প্রথমবার এই অস্ত্রের কথা জানা যায়। সে সময় রুশ গণমাধ্যম বলেছিল, ঘন্টায় 200 কিলোমিটার গতিতে ছুটতে পারে পসাইডন। এটি এমনভাবে গতিপথ বদলাতে সক্ষম যে এটিকে আটকানো অসম্ভব। এর আগে 21 অক্টোবর বুরভেস্তনিক নামের নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায় রাশিয়া। মস্কোর দাবি, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই একে আটকাতে পারবে না। পুতিনের ভাষায়, এ ধরনের অস্ত্র অন্য কোনো দেশের কাছে নেই। রাশিয়ার জন্য বিভিন্ন ব্যতিক্রমী অস্ত্রের পরীক্ষা চালানো এবং সেগুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালানো নতুন কিছু নয়। তারা যেসব অস্ত্রের কথা বলছে সেগুলো মূলত পৃথিবী ধ্বংসকারী আর্মাগেডন অস্ত্র। এসব অস্ত্র কেবল তখনই ব্যবহার করা যায় যখন কেউ পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতে চাইবে। আর্মাগেডন হিব্রু শব্দ, এর অর্থ পৃথিবীর শেষ সময়ের ভয়ঙ্কর যুদ্ধ। পসাইডন ও বুরভেস্তনিক এ ধরনের অস্ত্র কেবল সেকেন্ড স্ট্রাইক বা প্রতিশোধমূলক ব্যবহারের জন্য তৈরি। তবে রাশিয়ার এই অস্ত্রগুলো আদৌ কার্যকর কিনা তা নিয়ে সংশয় রয়েছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর তথ্য মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্রের পারমাণবিক প্রপালশন ইউনিটের কার্যক্ষমতা নিয়ে প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ রয়েছে, আর এসব ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি আছে রাশিয়ার। 2018 সালে পুতিন অজেয় অস্ত্রের তালিকায় পসাইডন ও বুরভেস্তনিকের নাম ঘোষণা করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি অস্ত্র নিয়ে পুতিনের সাম্প্রতিক ঘোষণা যতটা না নতুন, তার চেয়ে বেশি রাজনৈতিক। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মতভিন্নতার মাঝে কৌশলগত চাপ তৈরির জন্যই পুতিন নতুন এসব অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ম্যাকেনজি ইন্টেলিজেন্স সার্ভিসেসের গোয়েন্দা প্রধান ডেভিড হিথকোটের মতে, রাশিয়া যখনই সংকটে পড়ে তখনই অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত সামরিক হুমকির মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এদিকে পুতিনের হুমকিতে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের। তার হুমকির পরপরই 33 বছর পর পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিপাকে থাকা ইউরোপেও ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। হিজল জুবাইর, বাংলাভিশন। নিজের দেশের দুই সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদী সংঘর্ষের মর্মান্তিক মাশুল দিচ্ছেন সুদানের জনগণ। সময় যত গড়াচ্ছে ততই আলোতে আসছে ভয়াবহ নৃশংসতার অন্ধকার নজির। বাড়িঘর আর অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশের স্তূপ। পচন ধরায় ছড়াচ্ছে দুর্গন্ধ। প্রাণ ভয়ে আল ফাশার এবং তাইওয়ালা শহর ছেড়ে মাইলের পর মাইল পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছেন হাজারো নগরবাসী। ক্ষুধা মেটানোর খাবার তো দূরের কথা, জুটছে না তৃষ্ণা মেটানোর পানি। ক্লান্ত, ক্ষুধার্ত, আশ্রয়বিহীন মানুষগুলোর ভবিষ্যৎ কি? আদৌ কি ফিরতে পারবেন নিজের এলাকাতে, নিজের ঘরে? বিস্তারিত মীর ফজলে রাব্বির
ডেস্ক রিপোর্টে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত শত মরদেহ, দাউ দাউ করে জ্বলছে আগুন। সুদানের এল ফাশার অঞ্চলের এমন অমানবিক দৃশ্য দেখে গা শিউরে উঠবে যে কারো। আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় মৃত্যুর নগরীতে পরিণত হওয়া এল ফাশার থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলো সহিংসতা থেকে বাঁচতে খাবার এবং পানি ছাড়াই মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, সুদানের এল ফাশার শহর থেকে 60,000-এর বেশি মানুষ পালিয়েছেন। এল ফাশার এবং তাইওয়ালা শহরের মধ্যে দীর্ঘ রাস্তার কারণে হাজার হাজার পরিবার অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পায়ে হেঁটে তাদের পাড়ি দিতে হচ্ছে 60 কিলোমিটারেরও বেশি পথ। পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশারে সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার খাবার ও পানি ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটে যাচ্ছেন। পালিয়ে আসা ক্লান্ত ও ক্ষুধার্ত এই মানুষগুলো ভুগছেন অপুষ্টিতে। তারা আবার কবে নিজ ঘরে ফিরতে পারবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এল ফাশার একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা উট ও মোটরসাইকেল দিয়ে প্রায় 300 জন মানুষকে ঘিরে ধরেছিল। আমার সামনেই 8 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব দেখে আমার জিনিসপত্র ফেলে দিয়ে আমি কোনো মতে পালিয়ে বেঁচে ফিরেছি। হঠাৎ 3 জন যুবক এসে হাজির হলো। তারা কোথা থেকে এসেছিল জানি না, তবে তাদের গায়ে আরএসএফ এর পোশাক ছিল। তারা ফাঁকা গুলি করে আমাদের থামতে বলল, আমাদের তল্লাশি করলো এবং প্রচন্ড মারধর করলো। জানি না যারা সেখানে ছিল তারা এখন জীবিত না মৃত। আরএফএস এল ফাশারের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি ভৌগোলিকভাবেও অনেকটা ভাগ হওয়ার পথে, কারণ আরএফএস এখন সুদানের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী কর্ডোফানের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে রাজধানী খার্তুম এবং মধ্য ও লোহিত সাগর সংলগ্ন পূর্বাঞ্চল। আধাসামরিক বাহিনী আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াইয়ের কারণে সুদানে 2023 সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে। দেশটিতে এই সংঘাতের জেরে এখন পর্যন্ত কমপক্ষে 1.5 লাখ মানুষ নিহত হয়েছেন। এছাড়া প্রায় 1,20 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে সুদান এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজায় যুদ্ধবিরতির পর ব্যাংকগুলো খুললেও নগদ অর্থ সরবরাহের অভাবে সাধারণ মানুষ পড়েছে নতুন এক সংকটে। 2 বছরের যুদ্ধে ধ্বংস হয়েছে ব্যাংক, স্কুল, হাসপাতাল, বন্ধ নগদ লেনদেন। মানুষের হাতে সামান্য অর্থ থাকলেও খরচ করা প্রায় অসম্ভব। ব্যাংকে দীর্ঘ লাইন, ব্যবসায়ীদের উচ্চ কমিশন আর নষ্ট টাকা পরিবর্তনের জটিলতায় ভোগান্তির দিন পার করছেন গাজাবাসী। ব্যাংকিং প্রক্রিয়ায় লাগছে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত। নগদ অর্থের অভাবে গাজাবাসী নিত্যদিনের অনিশ্চয়তা নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতির পর থেকে টাকার জন্য শুরু হয়েছে নতুন লড়াই। ইসরায়েলি আগ্রাসনে অর্থনৈতিক ধসের কারণে বন্ধ হয়ে গেছে নগদ অর্থের প্রবাহ। ধ্বংসপ্রায় ব্যাংকগুলো খুলছে ঠিকই, কিন্তু সেগুলো পরিণত হয়েছে হতাশার প্রতীকে। সামান্য যে কটা টাকা হাতে আছে খরচ করতে গেলেই পড়তে হচ্ছে দালাল ও মুনাফাখোরদের ফাঁদে। বাজার করতে, বিল দিতে কিংবা ওষুধ কিনতে গাজাবাসীকে সহ্য করতে হচ্ছে অকল্পনীয় ভোগান্তি। আর্থিক এই দুর্ভিক্ষ থেকে কবে মুক্তি পাবে যুদ্ধবিধ্বস্ত গাজা? নগদ টাকার অভাবে গাজায় কার্যত ভেঙে পড়েছে অর্থনৈতিক কার্যক্রম। পণ্যের দাম আকাশছোঁয়া হলেও কেনার সামর্থ্য নেই কারো। যারা একসময় মাস শেষে বেতন পেতেন তাদেরও নগদ টাকার জন্য দিতে হচ্ছে মোটা কমিশন। ব্যাংকে গিয়ে দিনের পর দিন পার করেও মানুষ ফিরছে খালি হাতে। আমরা সকাল থেকেই এখানে দাঁড়িয়ে আছি। কেউ কেউ ফজরের নামাজ পড়ে চলে আসে। অনেক সময় ব্যাংক থেকে কারো কারো তো ডাকই আসে না। সবকিছু অনেক কঠিন হয়ে গেছে। 1000 শেকেলে তুলতে গেলে ব্যাংক আমাকে মাত্র 400 বা 500 শেকেলে দেয়। ব্যবসায়ীরা অনেক কমিশন নেয়। বাজারে জিনিসপত্রের দামও আগুন। আগে ব্যাংকের কাজ 1 ঘন্টারও কম সময় লাগতো, এখন লাগে 10 ঘন্টা। এত কিছু পরে হাতে পাওয়া যায় মাত্র 400 বা 500 শেকেলে। দুর্মূল্যের বাজারে এই কয়টা টাকায় কি বা কেনা যায়?
বাজার কিংবা ব্যাংক কোথাও নগদ অর্থ না থাকায় বিকল্প পথে টাকা জোগাড় করতে বাধ্য হচ্ছে নিরুপায় গাজাবাসী। আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে ২০ থেকে ৪০% বাড়তি কমিশন নিয়ে টাকা বিক্রি করছে অনেক ব্যবসায়ী। ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে অ্যাপসের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ কিনছেন স্থানীয়রা। বেতন পাই ২০০০ শেকেল, ভাগ্য ভালো থাকলে হাতে পাই মাত্র ১৩০০ শেকেলের মতো, কিন্তু পুরো টাকা তো পাই না। বাজারে টাকা নিয়ে গেলে তারা ৫০, ২০, ১০ শেকেলের নোট ভালো আছে কিনা দেখে তারপর নেই। ব্যাংকে নগদ টাকা নেই, শুধু কাগজে কলমে লেনদেন করা যায়। অ্যাপ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বেতনের টাকা বের করতে ৩০ থেকে ৪০% কমিশন দিতে হয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় অনেকে বেঁচে থাকার তাগিদে পুরনো ছেঁড়া নোট মেরামত করে সামান্য উপার্জন করছে। কেউ আবার মোবাইল অ্যাপে অর্থ পাঠিয়ে কিনছে ডিম, চিনি কিংবা এক টুকরো রুটি। সেখানেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের বাড়তি ফি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা কষ্টে আছি। ব্যাংক নোট সব নষ্ট হয়ে গেছে। আমি এসব ঠিকঠাক করি যেন চালানোর মতো হয়। ব্যবসায়ীরা এমন নোটের জন্য কম দাম দেয়। প্রতি ১০০ শেকেলে ২০ শেকেল লস। ২ বছরের যুদ্ধে আমাদের টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। আমার দৈনিক রোজগার ২০ থেকে ৩০ শেকেল। এই টাকা দিয়ে টুকরো রুটি, রাতের জন্য একটু ডাল, ফালাফেলের মতো জিনিস নিতে পারি। সবজি বা অন্য কিছু কিনতেই পারি না। নগদ অর্থের প্রকট অভাবে জিনিসপত্র কেনাবেচার বদলে মানুষ আবার ফিরে যাচ্ছে বিনিময় ব্যবস্থার দিকে। অন্যান্য জিনিসের বদলে নিচ্ছে খাবার কিংবা ওষুধ। ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনে স্থানীয় অর্থব্যবস্থা ভেঙে পড়াই এই সংকটের মূল কারণ। সব সংকটের মূল কেন্দ্রবিন্দু হল নগদ লিকুইডিটির অভাব। এটি ফিলিস্তিনি নাগরিকদের জন্য সবচেয়ে গুরুতর ও বিপজ্জনক অর্থনৈতিক সংকটের একটি হয়ে গেছে। সবচেয়ে গুরুতর হল নগদ বিক্রির সময় ৫০% পর্যন্ত কমিশন ধরা হচ্ছে। যুদ্ধের কারণে শিল্প, কৃষি, বাণিজ্য ও ব্যাংকিং সব খাতেই ধ্বংস হয়ে গেছে। গাজার প্রায় ৯০% ব্যাংকিং অবকাঠামো শেষ। পুরোপুরি স্থবির স্থানীয় অর্থনৈতিক চক্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনাতে গাজার ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের কোনো রূপরেখা নেই। ফলে যুদ্ধবিরতি চলমান থাকলেও নগদ টাকার জন্য স্থানীয়দের লড়তে হচ্ছে এক অসহনীয় লড়াই। এমন আর্থিক অভিশাপ নিয়ে কতদিন টিকবে স্থানীয় বাজার ব্যবস্থা, গাজায় কিভাবে ফিরবে স্বাভাবিক পরিস্থিতি, সেসব নিয়ে দেখা যায়নি কোনো আশু সমাধানের আশা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় কেমব্রিজ শহরের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জন ব্রিটিশ নাগরিককে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যে ৬:৩০টার দিকে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস গ্রামে ট্রেনে এই ছুরি হামলা হয়। রাত ৭:৩০টার পর জরুরি হটলাইন নাম্বারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রেনটিকে হান্টিংডনে থামে তল্লাশি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার পরপর রক্তাক্ত ছুরি দিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে পালায় হামলাকারীরা। একে বড় ধরনের অপরাধমূলক ঘটনা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। হামলার কারণ উদ্ঘাটনে কাজ করছে তদন্ত কমিটি। পুলিশ জানিয়েছে গ্রেফতার করা ২ পুরুষের একজন ৩২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ, অপরজন ৩৫ বছর বয়সী ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সোনোরো রাজ্যে একটি সুপারমার্কেটের বাইরে বিস্ফোরণে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত ১১ জনের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এর সঙ্গে সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতা নাকচ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে হারমোসিল্লো শহরে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চেইন শপ ওয়ালডোতে ঢোকার দরজার বাইরে। বিস্ফোরণ হওয়ায় হতাহতের বেশিরভাগই মূল্য ছাড়ের জন্য সেখানে ভিড় করা ক্রেতা। বেশিরভাগই আগুনের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। প্রয়াত স্বজনদের স্মরণে সপ্তাহব্যাপী দ্য ডে অব ডেড উৎসব চলাকালে মর্মান্তিক এই দুর্ঘটনা হলো।
দ্রুততম সময়ে তদন্তের মাধ্যমে দোষী শনাক্ত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন সোনোরার গভর্নর আলফোনসো দুরাজো। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম। কয়েক হাজার বছর বেঁচে থাকার নজির থাকলেও সম্প্রতি হুট করে যেন মড়ক লেগেছে সমুদ্রের তলদেশে প্রবালের অপরূপ সাম্রাজ্যে। এটি কি কোনো কাকতালীয় ঘটনা? কেন আচমকা বিলুপ্তির পথে সামুদ্রিক কোরাল? আসলে কি বৈশ্বিক মহাবিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে কোরালের আকস্মিক মড়ক? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। হঠাৎই মারা যাচ্ছে হাজার হাজার বছর ধরে বেঁচে থাকা প্রবাল। সমুদ্রের গভীরে একসময় যে বর্ণিল জগৎ চোখে পড়ত, আজ তা ধীরে ধীরে রূপ নিচ্ছে ধূসর মৃত এক জগতে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আর তার সঙ্গে দ্রুত মারা যাচ্ছে এই প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। বিজ্ঞানীরা বলছেন এটি কেবল সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের সংকট নয়, বরং এক বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের সূচনা। প্রবালের এই মৃত্যু কি ইঙ্গিত দিচ্ছে এক বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের? দেখতে পাথরের মতো হলেও প্রবাল কোনো পাথর নয়, বরং এটি অসংখ্য ছোট্ট সামুদ্রিক প্রাণীর এক জীবন্ত কলোনি। হাজার বছরের পরিশ্রমে তারা গড়ে তোলে বিশাল প্রবাল প্রাচীর। এই প্রাচীর শুধু সামুদ্রিক জীবের আশ্রয় নয়, বরং উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে বিশাল ঢেউ ও ঝড়ের আঘাত থেকে। মৎস্যজীবীদের জীবিকা, পর্যটন শিল্প, এমনকি সামুদ্রিক কার্বন চক্রেও প্রবালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৃথিবীর তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করায় প্রবাল প্রাচীর এখন টিপিং পয়েন্টে পৌঁছে গেছে বলে জানায় Earth.org। অর্থাৎ প্রকৃতি এমন এক অবস্থায় এসেছে যেখান থেকে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। নেচার জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয় 2024-25 সাল বিশ্বব্যাপী সবচেয়ে ভয়াবহ প্রবাল মৃত্যুর সময় হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। গবেষকরা বলছেন সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। প্রবাল ও শৈবালের মধ্যে এক জৈব সহ অবস্থান থাকে। শৈবাল প্রবালকে খাদ্য ও রং দেয়, আর প্রবাল তাকে আশ্রয় দেয়। কিন্তু যখন পানির তাপমাত্রা বাড়ে, এই সম্পর্ক ভেঙে পড়ে, ফলে শৈবাল আলাদা হয়ে যায়, প্রবাল হয়ে পড়ে ফ্যাকাশে। এটিকে বলা হয় কোরাল ব্লিচিং। প্রবাল তখন দুর্বল হয়ে পড়ে, রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত মারা যায়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী এই ব্লিচিং ইতিমধ্যেই বিশ্বজুড়ে 80% নিম্ন অক্ষাংশে প্রবালকে আঘাত করেছে। একই তথ্য নিশ্চিত করেছে DW ও CBC নিউজ। ফ্লোরিডার প্রবাল অঞ্চলকে সম্প্রতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যা প্রবাল সংরক্ষণের ইতিহাসে এক ভয়াবহ দৃষ্টান্ত। গবেষকরা বলছেন প্রবালের মৃত্যু মানে শুধু একটি প্রজাতির মৃত্যু নয়, বরং এক ইকোসিস্টেমের পতন। প্রবাল প্রাচীর বিশ্বব্যাপী সামুদ্রিক জীবের প্রায় 1/4 ভাগকে আশ্রয় দেয়। প্রবাল না থাকলে অসংখ্য মাছ, কচ্ছপ, সামুদ্রিক উদ্ভিদ ও শামুকের প্রজাতি বিলুপ্ত হবে। এতে উপকূলীয় খাদ্যচক্র ভেঙে পড়বে। Earth.org এর বিশ্লেষণ বলছে প্রবাল প্রাচীরের বিলুপ্তি সমুদ্রের উপরকার পরিবেশকেও প্রভাবিত করবে। প্রবাল সমুদ্রের কার্বন শোষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি না থাকলে সমুদ্রের কার্বনের মাত্রা বাড়বে এবং বৈশ্বিক উষ্ণায়ন আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ এটি এক ডোমিনো এফেক্ট, যেখানে প্রবালের মৃত্যু পরোক্ষভাবে পৃথিবীর জলবায়ুকে আরও বিপজ্জনক অবস্থায় ঠেলে দেবে। আশার কথা হচ্ছে বিজ্ঞানীরা হাল ছাড়েননি। নতুন প্রযুক্তি যেমন সুপার কোরাল নিয়ে গবেষণা চলছে, যেখানে তাপ সহনশীল প্রবাল ল্যাবে তৈরি করে পুনরায় সমুদ্রে স্থাপন করা হচ্ছে। যদিও অনেকেই বলছেন প্রযুক্তি নয়, প্রয়োজন পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ। কারণ যদি গ্লোবাল ওয়ার্মিং থামানো না যায়, তাহলে কোনো প্রযুক্তি দীর্ঘমেয়াদে প্রবাল রক্ষা করতে পারবে না। এই পরিস্থিতি নিঃসন্দেহে এক বৈশ্বিক সতর্কবার্তা। প্রবাল প্রাচীর, আমাজন রেইন ফরেস্ট এবং গ্রিনল্যান্ডের বরফ স্তর সবই এখন ক্লাইমেট টিপিং পয়েন্টের মুখোমুখি। অর্থাৎ প্রকৃতি তার সহন ক্ষমতার সীমা অতিক্রম করেছে। এখনও সময় আছে। যদি কার্বন নিঃসরণ কমানো যায়, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো যায় এবং সমুদ্র দূষণ রোধে বিশ্ব নেতারা একসাথে কাজ করে, তবে হয়তো প্রবাল প্রাচীরের মৃত্যুর এই ধারাকে থামানো সম্ভব হবে। তা না হলে অদূর ভবিষ্যতে বসবাসের অযোগ্য পৃথিবী ও মানুষের বিলুপ্তির একটি কারণ হতে পারে প্রবাল প্রাচীরের মৃত্যু। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে?
রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।